ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং একটি সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা আলোচনা করব জাতীয় জনসংখ্যা নীতি 2000 অর্থাৎ ন্যাশনাল পপুলেশন পলিসি 2000। এটা কিন্তু তোমাদের ভূগোল অনার্সের সিলেবাসের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমার এটা লাগতেই পারে যে পলিসি বা নীতি আছে, সাল থাকবে, নানান ধরনের নীতি থাকবে, সব মুখস্থ করতে হবে না। এটা কোনো মুখস্থ করার ব্যাপারই না, এটা তোমাদের শুধু সহজভাবে বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? সেটা আমার দায়িত্ব। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা লিখবো সেটা কি, ইন্ট্রোডাকশন। এক কথায় বলতে গেলে কি, এই নীতির মধ্যে কিন্তু রয়েছে যে 2000 সালে একটি নীতি প্রকাশ করা হয় কিসের জন্য? জন্ম নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি সঠিক পরিকাঠামো দরকার, তার জন্যই নীতিটি তৈরি করা হয়। এটাই তোমরা ভূমিকাতে খুবই সহজে লিখে দিতে পারবে, ঠিক আছে? এটা নিয়ে আর কিছু বলছি না, এটা তোমরা মাথা আছে তোমাদের, তোমরা ঠিক লিখতে পারবে। তো তারপরের পয়েন্ট আমরা কি জানবো? প্রেক্ষাপট বা হিস্ট্রি বা ইতিহাস, ঠিক আছে? এই যে নীতিটা হট করে তো তৈরি হয়নি, এর পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমাদের লিখতে হবে বা আমাদের জানতে হবে। তো ভারতে বিশ্বের প্রথম দেশ যারা 1952 সালে প্রথম ফ্যামিলি প্রোগ্রাম শুরু করে। তো আমি এখানে একটু লিখে দিই কত সাল, 1 নম্বর দিয়ে 1952 কি করেছিল? ফ্যামিলি প্রোগ্রাম। এবং তার পরবর্তীতে 1976 সালে প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর একটি নীতি ঘোষণা করা হয়। 2 নম্বর লিখে দিই এখানে 1976। কিন্তু এর মধ্যে টুইস্ট আছে। এই নীতিটা যে ঘোষণা করলো 1976 সালে, তখন কিন্তু জনগণনা হয়নি। 1991 সালে যখন জনগণনা করা হয় বা সেন্সাস করা হয়, তখন দেখা যায় যে জনসংখ্যা কিন্তু প্রচুর বেশি, সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। সেই সময় MS স্বামীনাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যেই কমিটি 2000 সালে, অর্থাৎ যে নীতিটা কত সালে? 2000, ঠিক আছে? এই 2000 সালে এই নীতিটি পেশ করে বা নীতিটি প্রকাশ করে। নীতিটির নাম কি? ন্যাশনাল পপুলেশন পলিসি। এটাকে তোমরা সহজে বা শর্টে বললে NPP 2000। আশা করি বোঝা গেল এই নীতিটার সম্পূর্ণ ইতিহাস। পরবর্তী পয়েন্ট হলো এর লক্ষ্য, অবজেক্টিভ, উদ্দেশ্য, ঠিক আছে? পয়েন্ট লিখবো আমরা মেন অবজেক্টিভ বা প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্য কিন্তু 3টে ছিল, 3টে প্রধান লক্ষ্যকে কেন্দ্র করে এই নীতিটি করা হয়। 1 নম্বর লক্ষ্য কি? ইমিডিয়েট অবজেক্টিভ, অর্থাৎ তাৎক্ষণিক লক্ষ্য। তাৎক্ষণিক লক্ষ্য মানে কি? 2000 সালে নীতিটি প্রকাশ হলো, তার সঙ্গে সঙ্গে যেই লক্ষ্যটা ওপর নজর দেওয়া হবে। তো লক্ষ্যগুলো কি ছিল? জন্ম নিয়ন্ত্রণের সরঞ্জাম বাড়ানো, অর্থাৎ জন্ম যে নিয়ন্ত্রণ হবে তার যে সরঞ্জাম, অর্থাৎ নানান লিফলেট বিতরণ, তারপরে নানান কিছু, মানুষকে একটা সজাগ করা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে। তারপর কি? স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল থাকলে তো হবে না, সেখানে স্বাস্থ্যকর্মীও থাকতে হবে যারা দক্ষ, বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষ, সেই সব মানুষ থাকতে হবে, ঠিক আছে? তো সেটাই বলা হয়েছে এই ইমিডিয়েট অবজেক্টিভ বা তোমার তাৎক্ষণিক লক্ষ্যে। তো এবার জানি তার পরের পয়েন্ট কি আছে? মিডিয়াম টার্ম অবজেক্টিভ বা মধ্যমেয়াদী লক্ষ্য। মধ্যমেয়াদী লক্ষ্যটা কি? 2010 সালে, আগেরটা কি ছিল? 2000 সালে সম্মান নীতিটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক। এটা কি? মধ্যমেয়াদী, অর্থাৎ কত? 2010 সালের মধ্যে টোটাল ফার্টিলিটি রেট, যেটাকে শর্টে TFR বলে, সেটাকে কমিয়ে 2.1-এ নামিয়ে আনা। এটা তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আগে কিন্তু গ্রামীণ এলাকায় একটি পরিবারে 4 থেকে 5টা সন্তান থাকা কিন্তু স্বাভাবিক ছিল, অর্থাৎ একটা মা 4-5 জন সন্তানকে জন্ম দিতে। কিন্তু এই নীতিটা আসার পর 2010 সালের মধ্যে বলা হয় যে একটি মা শুধুমাত্র 2টি সন্তানেরই জন্ম দিতে পারবে, তার উপর লক্ষ্য রাখতে। অর্থাৎ তার লক্ষ্য ছিল এটাই যে একটা মা যাতে 2 জন সন্তানের জন্ম দেয়। এটাকেই বলা হয় যে TFR 2.1-এ নামিয়ে আনা। এর ফলে কি হবে? দেশের মোট জনসংখ্যা কমবে। 3 নম্বর লং টার্ম অবজেক্টিভ। লং টার্ম অবজেক্টিভ অর্থাৎ দীর্ঘমেয়াদী লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্যটা নেওয়া হয় 2045 সালের মধ্যে। সেটা কিন্তু এখনো আসেনি, এখন 2026 চলছে। 2045 সালের মধ্যে জনসংখ্যাকে একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছানো, যাতে তা অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। মানে এমন জনসংখ্যা যাতে না পৌঁছায় যেখানে অর্থনৈতিক ভারসাম্যের ব্যাঘাত ঘটে, পরিবেশগত ভারসাম্যের ব্যাঘাত ঘটে, এগুলো যাতে না হয়। এটাই ছিল লং টার্ম অবজেক্টিভ বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। সেটা কত সাল? 2045 সাল। আশা করি বোঝা গেল। তো এখানে আমি সাইডে সাইডে লিখে দিচ্ছি এর অবজেক্টিভগুলো শর্টে, ঠিক আছে? পরিকাঠামো ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, এটার অবজেক্টিভ কি ছিল? 2010-এর মধ্যে TFR 2.1-এ আনা, ওকে? আর এটা ছিল 2045-এর মধ্যে জনসংখ্যা স্থিতিশীল করা। বোঝা গেল ব্যাপারটা কি লিখেছি? তো এটা গেল আমাদের 3টে লক্ষ্য। এবার আসি তার পরের পয়েন্টটা কি? প্রধান বৈশিষ্ট্য কর্মসূচি। লিখে দিই। শুধু লক্ষ্যই ছিল না, এর কিছু কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল। সেগুলো কি কি? ফার্স্ট, 1 নম্বর স্কুল ড্রপ আউট কমানো, অর্থাৎ কমসে কম 14 বছর পর্যন্ত স্কুলের শিক্ষাদান গ্রহণ করা।
মেয়েদের পক্ষে এটা কিন্তু বেশি প্রভাব ফেলার কথা বলা হয়েছে। 2 নম্বর, বিবাহের বয়স বৃদ্ধি। মেয়েদের অন্তত 18 বছর থেকে 20 বছরের মধ্যে বিবাহে উৎসাহিত করার কথা বলা হয়েছে। স্কুল ড্রপ আউট কমালে কিন্তু বিবাহের বয়স বেড়ে যাবে। মেয়েদের অন্তত 18 বছর পর্যন্ত স্কুলের মধ্যে নিয়োগ রাখা, অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় যে যদি একটি মেয়ে 10 বা 12 অব্দি যদি পড়াশোনা করে, তখন তার মধ্যে সামাজিক দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকেও যে একটা অর্থনৈতিক দিক থেকে একটা চিন্তাভাবনা চলে আসে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এবং এই শিক্ষা লাভের ফলে সে অনেক সচেতন হয়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায় যে শিক্ষা বাড়লে কিন্তু বাল্যবিবাহের হারটাও কমবে, তাই জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয় এবং তার ফলে জনসংখ্যার নিয়ন্ত্রণে আনা সহজ হবে। এবার তার পরের পয়েন্ট, সার্বজনীন টিকাকরণ। দেশের প্রতিটি শিশুর কাছে জীবনদায়ী টিকা পৌঁছে দেওয়া। উদাহরণ হিসেবে বলা যায় পোলিও মুক্ত ভারত গড়ার যে মিশন, সেটা এই নীতির একটি উজ্জ্বল উদাহরণ। ঘরে ঘরে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো, তারপর বিসিজি এবং হামের যেসব টিকা দেওয়ার ফলে কিন্তু এই যে শিশুদের যে মৃত্যু হার, সেটা কিন্তু অনেকটাই কমানো সম্ভব। 4 নম্বর, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস। এটাকে তোমরা বলতে পারো শর্টে IMR ও MMR। শিশু মৃত্যুহার প্রতি 1000-এ 30-এর নিচে নামিয়ে আনা এবং মাতৃমৃত্যুহার প্রতি লক্ষে 100-র নিচে নামিয়ে আনার লক্ষ্য ছিল এই নীতিতে। গর্ভবতী মহিলাদের জন্য জননী সুরক্ষা যোজনা কিন্তু এই নীতিরই অংশ। আগে হাসপাতালে প্রসবের হার কম থাকার কারণে কিন্তু শিশু মৃত্যুহার বা মাতৃমৃত্যুহার কিন্তু বেশি দেখতে পাওয়া যেত। পরবর্তীকালে যখন এই হাসপাতাল বা দক্ষ নার্সের যখন স্বাস্থ্যকর্মী যখন নিয়োগ করা হলো এইসব স্বাস্থ্য কেন্দ্রতে, তখন কিন্তু এই হারটাকে কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এটাও কিন্তু এই নীতির একটি অন্যতম সাফল্য। তারপরের পয়েন্ট, 5 নম্বর, জনসংখ্যা সচেতনতা। জনসংখ্যা যাতে না বেড়ে যায় সেই সচেতন রাখার জন্য নানান ধরনের কর্মসূচিমূলক কাজ, যেমন লিফলেট প্রদান করা এবং নানান জায়গায় ক্যাম্প তৈরি করা, মানুষকে জানানো, মানুষকে জ্ঞান দেওয়া, এইসবের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেটাই হলো জনসংখ্যা সচেতনতা। আশা করি বোঝা গেল। এটা লিখছি না, এটা তোমাদের মুখে বলেছি, আর লেখার জায়গাও নেই, নিচে তোমরা দেখতেও পাবে না। ছোট পরিবার গড়ে তুলতে আর্থিক প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়া। সেটা কি? যারা ছোট পরিবার গড়ে তুলবে, যারা 2টি সন্তানের জন্ম দেওয়ার পর বন্ধাকরণ বা স্টেরিলাইজেশন নামক একটি অপারেশন করবে, তাদেরকে মানে অর্থাৎ তারা 2টো সন্তানের বেশি জন্ম দিতে পারবে না, সেই সব পরিবারকে নানান ইনসেন্টিভমূলক সাহায্য করা, মানে নানান পুরস্কার বিতরণ করা, এবং টিকাকরণ যেসব গ্রামে সম্পূর্ণ হবে, অর্থাৎ শিশু মৃত্যু হার অনেক কম দেখতে পাওয়া যাবে, মানে নীতিটাকে ভিত্তি করে যেসব গ্রামগুলো একটা পথে এগোবে এই নীতির পথে, তাদেরকে একটু ইনসেন্টিভ মূলক সেই গ্রামকে, সেই পঞ্চায়েতকে অ্যামাউন্ট বা কিছু পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো সেটাই বলা হয়েছে এই পয়েন্টে। আরেকটা এখানে তোমরা যদি একটু অ্যারো দিয়ে বোঝাই, শিক্ষিত মেয়ে। শিক্ষিত মেয়ে হলে কি হবে? সচেতনতা বৃদ্ধি হবে, সে অন্যকেও সচেতন করবে পরিবারে। সচেতনতা বৃদ্ধি হলে কি হবে? দেরিতে বিবাহ হবে, যেহেতু সে শিক্ষা পেয়েছে। এরকম ভাবে তোমরা ডায়াগ্রাম করতে পারো। ওকে, দেরিতে বিবাহ হলে কি হবে? ছোট পরিবার গড়ে তুলবে। ছোট পরিবার হলে কি হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ডায়াগ্রামটা কি বোঝাতে চাইছে। দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু এক একটার সাথে সম্পর্কিত। এটা যদি না হয় তাহলে এটা হবে না, এটা যদি না হয় তাহলে এটা হবে না। ঠিক আছে, তো ডায়াগ্রামটা তোমরা পরীক্ষার খাতায় এঁকে দেবে এক্সট্রা নাম্বারের জন্য। তো এবার জেনে নিই এর মূল্যায়ন বা উপসংহার, এটা কতটা ফলস্বরূপ বা ফল পেয়েছে আমাদের ভারতে। তো NPP 2000 নীতিটি অত্যন্ত সময়োপযোগী হলেও আমাদের এই ভারতের মতো দেশে, যেখানে ধর্মীয় গোড়ামি চলতে থাকে, ধর্মের ওপর বিশ্বাস এইসবের কারণে কিন্তু এটা কিন্তু প্রয়োগ করা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। তবুও ইতিবাচক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফলস্বরূপ TFR যেটা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এখন তোমরা শহরের দিকে দেখতে পাবে TFR কিন্তু অনেকটাই, গ্রামের দিকেও পর্যন্ত দেখতে পাবে TFR নীতিটা কিন্তু 2.1-এর কাছাকাছি অনেকটা আনা হয়েছে। ঠিক আছে, এরকমই নানান যেসব পোলিও মুক্ত ভারত, ঠিক আছে, টিকাকরণ, সেটাও কিন্তু আমাদের দেশে লাগু হয়েছে। আশা করি 2045 সালের মধ্যে এটা দেখতে পাওয়া যাবে। তবুও যেদিন তোমরা এই বইতে পাবে না, সেটা কি? করোনা ভাইরাসের ফলে কিন্তু এই জনসংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চায়নাকে ছাড়িয়ে আমাদের ভারত কিন্তু এখন টপে রয়েছে। ঠিক আছে, তো তার জন্য এই নীতিটা মুশকিল তো আছেই এটাকে করা, কারণ করোনার ফলে যখন বাড়িতে যখন মানুষ চলে এসেছিল, তখন কিন্তু জনসংখ্যা কমার বদলে কিন্তু অনেকটাই বেড়ে গেছিল, যখন সব লকডাউনে ঘরের মধ্যে ছিল। তো পুরো নীতিটা তোমাদের বুঝিয়ে দিলাম খুবই সহজ ভাষায়। আশা করি বোঝাতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কি মনে হয় ভারতের মতো জনসংখ্যার দেশে কি এই 2 সন্তানের যে নীতিটা, সেটা কি আনা কি অত্যন্ত জরুরি, নাকি সচেতন করলেই মানুষকে এটা কমে যাবে? এই নীতিটা কি কঠোরভাবে আনা উচিত কি না?